উই ওয়ান্ট জাস্টিস। আমরা আমাদের জাস্টিস আমাদেরকে চাই। উই ডিমান্ড জাস্টিস। আমাদের অধিকার আমাদের দিতেই হবে। মানে দিতে হবে। আমরা কোনো কথা শুনবো না। আমাদের জাস্টিস দিতে হবে। আমরা যে রাজ্যে বসবাস করছি আমাদের সমস্ত জাস্টিস যাতে আমাদের নিরাপত্তার জন্য তোমাকে ওখানে রাখা হয়েছে। তাই আমাদের নিরাপত্তার দায়ভার তোমার। গুড আফটারনুন ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। এখন এই মুহূর্তে একটা সবথেকে বড় খবর হলো, সেই রাতে ৮ই আগস্ট ওই হসপিটালে আরও একজন ছিল যার ঘুমের সমস্যা। মানে যেখানে যেত সেখানেই ঘুমিয়ে পড়তো, যেখানে বসতো সেখানেই ঘুমিয়ে পড়তো। সেই ঘুমের সমস্যার জন্য তাকে চেস্ট ডিপার্টমেন্টেই স্লিপিং টেস্ট করানোর জন্য নিয়ে গেছিলেন তার ছেলে। সেই রাতে ৮ই আগস্ট রাতে সেই সময় কিন্তু এই সেমিনার হলে এই ছেলেটিকে দেখা যায় ঘুরে ফিরে দেখেছে। সে নিজের চোখে কি কি দেখেছে সে আজকে রিপোর্টারদের কাছে মুখ খুলেছে। কারণ দেখো সেই হসপিটালে সেই রাতে ৮ই আগস্ট রাতে পেশেন্ট তো অনেক ছিল, তাই না? এবং একজন এক এক ডিপার্টমেন্টে ভর্তি ছিল, কিন্তু মানে ঘটনার চক্রে মানে ভাগ্যক্রমে এই ৮ই আগস্ট রাতে ওই হসপিটালে আরও একটি রুগী ভর্তি ছিল সেই রাতে। সেমিনার হলের পাশেই ছিল তার স্লিপিং বেড এবং তিনি সন্ধ্যে থেকে তার এই পরীক্ষাটা শুরু হয়েছে, কিন্তু যেটা শোনা যাচ্ছে এই পরীক্ষা নাকি সারা রাত ধরে হয়, কিন্তু সেদিন ওরা সন্ধ্যে থেকে শুরু করছে এবং রাত ১২টা না ১২:৩০ পর এই পরীক্ষা শেষ করে দিয়েছে। এই জন্যে সেই রাতে যারা এই ডাক্তার দেখছিল, যিনি ডাক্তার এই রুগীদের দেখছিলেন, তাকে তার ছেলে ৩ থেকে ৪ বার ফোন করেছে, কিন্তু তিনি ফোন তোলেননি। তারপর কী করেছেন, নিজেই এসেছেন ১২:৩০, প্রায় ১২:৪৫ কি ৪০ এরকম টাইমে। তার আগে ১২টার পর থেকেই ফোন করছে কিন্তু ফোন তোলেনি। তারপর উনি নিজে আসে। তারপরে ওনাকে খুঁজতেও আরও একটা ডাক্তার আসে। এবার ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে বহিরাগত কারা, তখন উনি বলেন না সেরকম না, দেখো উনি তো একটা পেশেন্ট নিয়ে গেছে বা ওনার মাকে ভর্তি করেছে, তাই নিশ্চয়ই ওই হসপিটালে কে, ওইখানকার স্টাফ কে বহিরাগত, নিশ্চয়ই উনি চিনবে না। তবে ওনাকে জিজ্ঞেস করা হলো এবং উনি কি বললো সেমিনার হলের আশেপাশে সেই সময়কার মুহূর্ত, সেটা তোমরা নিজের কানে শুনে নাও। কি বললো সেই রাতে, পরিবেশটা কেমন ছিল সেমিনার হলে। হসপিটালের স্টাফ দুটো নার্স জেগেছিল, লিফটের কাছে যে লিফট পরিচালনা করে সেখানে গার্ড বসেছিল, তারপরে ডাক্তাররা যাওয়া আসা করছিল, প্রায় ৭-৮ জনকে উনি জেগে থাকতে দেখেছে চেস ডিপার্টমেন্টে এবং সেমিনার হলের কাছেই। তারপরেও কি এরা কিছু শুনতে পেল না? কিন্তু তদন্ত মারফত যেটা জানা যাচ্ছে, ওর কাজটা তো ওকে সেমিনার হলে হয়নি, হয়েছে পেছনের দিকে কোনো লিফট, ৪ নম্বর কোনো লিফট আছে সেই লিফটের ওখানে। তবুও সেই সময় সেমিনার হলের পরিবেশ কেমন ছিল, হসপিটালের পরিবেশ কেমন ছিল, ওই ছেলে, তার মায়ের যেহেতু পরীক্ষা হচ্ছে, মায়ের পাশে ডাক্তার ওনাকে বসিয়ে রেখে গেছে এবং বলেছেন যে উনি তো ঘুমিয়ে পড়েন, ওনার ঘুমের জন্যে ওনার খুলে যেতে পারে, যেগুলো টেস্ট যেই তার-ঠারগুলো যে লাগিয়েছে সেগুলো খুলে যেতে পারে, তাই আপনি বসে দেখবেন, কারণ উনি তো ঘুমের ঘোরে থাকবে, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। তাই ছেলে কিন্তু জেগেছিল, মায়ের টেস্ট হচ্ছিল, ছেলে জেগেছিল। সম্পূর্ণটা শোনো। সেমিনার কক্ষের ঠিক উল্টো দিকেই যে স্লিপ স্টাডি রুম রয়েছে, সেই স্লিপ স্টাডি রুমে যে পেশেন্ট চিকিৎসারত ছিলেন তিনি টিভি9 বাংলায় এই মুহূর্তে মিঠু দাস। মিঠু দাসের স্লিপ অ্যাপনিয়ার সমস্যা রয়েছে, সেই জন্য তাকে সেদিন ভর্তি করানো হয় এবং সেই রাতেই তার যে ঘুমের যে পরীক্ষা, যেটা স্লিপ স্টাডি বলে বা পলিসোনোগ্রাফি বলেন চিকিৎসকেরা, সেই পরীক্ষা হয়েছিল। মিঠু দাসের ছেলে সায়না আমাদের সঙ্গে রয়েছেন। এই পরীক্ষাটা কখন থেকে শুরু হয় এবং কিভাবে গোটা প্রক্রিয়াটা হলো? তখন বলেছিল যে আমি স্যার পরীক্ষা তাহলে কটার থেকে হবে। স্যার বলেছিল পরীক্ষা আপনার মাত্র যেখানে বসে যেখানেই সে ঘুমিয়ে পড়ে তাহলে অসুবিধা হবে না, আমি সন্ধ্যেবেলার থেকে পরীক্ষাটা করবো 6টার পরের থেকে। 7:45 6:50 নাগাদ থেকে পরীক্ষাটা চালু হয়েছে। মা শুয়ে পড়লেন, ডাক্তারবাবু মেশিনপত্র লাগিয়ে দিয়ে বললেন যে এই এরমভাবে মেশিন চলবে, তোমার কিছু করার নেই, তুমি যদি এখানে বসো, মা যদি নড়াচড়া করে যদি মেশিনপত্র খুলে যায় তাহলে আমাকে ফোন করো, আমি এসে আমি মেশিনপত্র আবার ঠিক করে দিয়ে যাবো। 12:15 বাজতে আমি স্যারকে ফোন করি, স্যার ফোন রিসিভ করেনি। 2-3 বার ফোন করি, একটাও রিসিভ করেনি। তারপরে ডাক্তারবাবু উনি 12:30 নাগাদ চলে এসে মা লাইট অন করে মাকে জাগিয়ে দিয়ে নিজেই চলে আসে। হ্যাঁ, উনি নিজেই চলে আসেন 12:30 নাগাদ। এসে উনি মার মেশিনপত্র খুলে দিতে আমি মাকে নিয়ে মার বেড নাম্বার P9 ওখানে বেডে দিয়ে আমি আমার পোস্টে চলে যাই। 12:30টার সময় 3বার ফোন করেছিল, একবারও রিসিভ করেনি? না, একবারও উনি রিসিভ করেনি। 12:40-45 12:45 নাগাদ মাকে নিয়ে বেরিয়ে আসি। এই তুমি যখন বেরিয়ে এলে ঠিক স্লিপ স্টাডি রুমের উল্টো দিকে সেমিনার রুম, সেই সেমিনার রুমের ছবিটা কেমন? দরজা বন্ধ, ফাঁকা, একদম ফাঁকা, ওখানে কেউ নেই। আর বেরিয়ে এসে সিস্টার দিদিরা বসে আছে, দুজন সিস্টার দিদি বসেছিলেন। আর আমার ওই স্লিপ স্টাডি রুমের পাশেই হচ্ছে আইসিইউ রুম আছে, চেস্ট ডিপার্টমেন্ট। ওখানে ভিতরে হয়তো লোক ছিল, ওটাও দরজা বন্ধ করাই ছিল, এছাড়া কিছু ছিল কেন, মানে কি করে ধারণা হচ্ছে? ওখানে যতক্ষণ মাকে নিয়ে আমি পেশেন্টের ওখানে ছিলাম, ওখানে যে ওয়ার্ড মানে যারা হচ্ছে মেল একজন সিস্টার আর যারা ওয়ার্ডের কাজ করে, এনারা চেয়ারে বসেছিলেন যত মানে জায়গাটাই ওই
আইসিইউ যেটা আছে, চেস্ট আইসিইউ। মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাচ্ছে তখন কেউ জিজ্ঞেস করেছিল কিন্তু কোনো কথা হয়েছে? হ্যাঁ, মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাই তখন 2 সিস্টার দিতে বসেছিলেন 2 জন। ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি এদিকে কোথায় ছিলেন, মানে আমি তো টোটালি বেরোইনি, উনি আমাকে দেখেওনি। এবার যখন আমি 12:30 নাগাদ মাকে নিয়ে বেরোই তখন এই সিস্টার দিদিরা জিজ্ঞাসা করলেন যে এদিকে কোথায় ছিলেন, যে ম্যাম আমার মা ভর্তি ছিল, ওনার এই পলিসোমনোগ্রাফি সিলিস্টাডি এটা পরীক্ষা ছিল, ওই ডক্টর অর্ক সেন পরীক্ষাটা করাচ্ছিলেন। ওনারা বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। P9 বেড নাম্বারটা জিজ্ঞাসা করলেন কত নম্বর বেড, আমি P9 বেড নাম্বারে আছি। ওখানে পুরো ইয়েটা রুমটা কি কেউ মানে কোনো বহিরাগত বা কাউকে দেখেছিল? না না না, ওই টাইমে কাউকে দেখি না, ওখানকার স্টাফ, সিস্টার দিদি আর আমি আর মা ছিলাম। ওইখানে লিফটের ওখানে যে সিকিউরিটি গার্ড তারা ছিল, একজন বসেছিল, একজনকে আমি দেখেছিলাম কি করছিলেন? বসেছিল, চেয়ারে বসেছিল। উনি আবার জিজ্ঞাসা করলেন যে সাইন হয়ে গেছে, আমি হ্যাঁ দাদা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। মাকে বেডে দিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি। মধ্যেখানে স্লিপ স্টাডি চলাকালীন আপনার একজন ওনাদেরই একজন ইউনিটের ডক্টর এসেছিলেন, আর অন্ধকার, বড় অন্ধকার থাকার কারণে অতটা মুখটা দেখা যায়। পুরুষ না মহিলা? পুরুষ। কোনো মহিলা ডক্টরকে তুমি ছিলেন দেখো? ডক্টরকে ওদিন আমি দেখিনি। তুমি ইন্টার্ন না আসেন না, শুধু ডক্টর অর্ক সেন এসেছিলেন আর আরেকজন ডক্টর এসেছিলেন, তুমি চেস্টারি ডক্টর? চেস্টের ডক্টর উনি অর্ক চুপ করে বসো। যে উনি দরজা খুলে বললেন যে দাদা এটা কি আপনাদের রুম দিয়ে দিয়েছে? আমি না না স্যার, এখানে আমার মায়ের পরীক্ষা হচ্ছে, ওই জন্য এই ঘরে পরীক্ষাটা করাচ্ছেন স্যার ডক্টর অর্ক স্যার। তো উনি আবার জিজ্ঞেস করলেন যে অর্কদা কোথায়? আমি স্যার তা তো বলতে পারবো না, উনি আমাকে জাস্ট বললেন যে আমার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নিতে। তো উনি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই চেস্টের ডক্টর কি করে জানলেন? উনি চেস্ট ডিপার্টমেন্টেরই ডক্টর মনে হচ্ছে আমার। এই যে চেস্ট ডিপার্টমেন্টেরই ডক্টর মনে হচ্ছে, তাহলে বহিরাগত উনি নয় সেটা ওনার কী করে উনি 100% শিওর? বহিরাগত হতে পারে, হতেই পারে, কারণ ওনার এটা চেস্ট ডিপার্টমেন্টেরই ডক্টর মনে, যেহেতু উনি চেস্ট ডিপার্টমেন্টের ডক্টর, আরেকটা চেস্ট ডিপার্টমেন্টের ডক্টরকেই খুঁজতে আসবে, সে কারণে উনি এটা আন্দাজ করেছেন যে চেস্ট ডিপার্টমেন্টেরই ডক্টর। কিন্তু আশেপাশে সেই সময়ও কোনো রকমের এমন কিছু দেখেনি বা এমন কিছু হয়নি, তাহলে ঘটনাটা ঘটেছে কখন? ঘটনাটা তো ঘটেছে, এটা তো সত্যি। আর সেই সময় হসপিটালে মোটামুটি সবাই জেগেছিল, দুটো নার্সও জেগেছিল, চেস্ট ডিপার্টমেন্টেরই কথা বলা হচ্ছে, লিফটের যে গার্ড সেও বসেছিল, চেস্ট ডিপার্টমেন্টেরই কথা বলা হচ্ছে। সেমিনার হল যেখানটায় তিলোত্তমাকে পাওয়া গেছে, সেই সেমিনার হলের আশেপাশেই ইনি ঘোরাঘুরি করেছেন, সেটাও ইনি বলছেন। এখন ইনি তো একটা পেশেন্টের গার্জিয়ান, সেই হিসেবে উনি যেটুকু লক্ষ্য করেছেন উনি সেটাই বলেছেন, কিন্তু উনি তো 100% শিওর দিয়ে বলতে পারে না যে না ওটা হচ্ছে বহিরাগত কেউ ছিল না। 100% বহিরাগতদের আনাগোনা ওই হসপিটালে ছিল, এটারই নিরাপত্তা চাইছে জুনিয়র ডাক্তাররা। কেন অন্য হসপিটালের ডাক্তাররা এই হসপিটালে আসবে? এই হসপিটালের ডাক্তার, এই হসপিটালের স্টাফ, এই হসপিটালের নার্স, এরা এদের মধ্যে এই যে বাইরে থেকে লোক নিয়ে এসে ধমকানো চমকানো, এইগুলো কতটা মানে যে ভক্ষক না হলে দেখো, ক্রিমিনালের পেছনে 21খানা লয়ার দাঁড় করিয়ে দিয়েছে। ক্রিমিনালকে বাঁচানোর জন্য, আমাদের পয়সা নিয়ে আমাদের ঘরের মেয়ে তিলোত্তমাকে মার্ডার যারা করেছে তাদেরকে বাঁচানোর জন্যে 21 জন লয়ারকে দাঁড় করিয়ে দিয়েছে। আবার আবার বলছে উই ওয়ান্ট জাস্টিস। ইস, সব প্রি প্ল্যান। বলছে এই ঘরটা আপনাকে দিয়ে দিয়েছে, মানে পরীক্ষা হচ্ছে সেই রাতে যে এত বড় কাজ হবে, তারপরেও মানে এরা সব আগে থেকে প্ল্যান ছিল। যেটা শুনছি এই স্লিপ স্টাডি নাকি সারা রাত ধরে, দেখেছো তো আমি যখনই ভিডিও করতে বসি বিস্কুটের এই বেয়াদব, চুপ করে বসো ওখানে। যেখানে গ্রুপ স্টাডি মানে স্লিপ স্টাডি নাকি সারা রাত ধরে করে, হয়তো 10টার পর থেকে মেশিনটা লাগায়, সারা রাত ধরে কি ওনার উপরে প্রতিক্রিয়া হয় সেগুলো দেখে। কিন্তু এখানটা সন্ধ্যে থেকে দিয়েছে, যেহেতু উনি ঘুমিয়ে পড়ে, তার মানে সন্ধ্যে থেকে এগুলো করে সারা রাতের মধ্যে কাজগুলো মিটিয়ে ফেলতে চাইছিল। সেটাই তো, মানে যত তাড়াতাড়ি কাজ মিটিয়ে যাবে, 12টা 12:30টার পর থেকে হসপিটালটা যাতে ফাঁকা আর ওই এরিয়া যেন থমথমে পরিবেশ হয়ে যায়। কেন বলতে সেটা উনিকে যেদিন অর্ক স্যার ওনারা তো ছিলেন ওখানে সিজিওতে, উনি ওখানে ছিলেন, ওই ডক্টর উনি ওখানে ছিলেন। স্টাডি সাধারণত রাতে হওয়ার কথা, মিঠু দাসের ক্ষেত্রে হয়েছিল সন্ধ্যা 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত। তারপর মাকে ওয়ার্ডে রেখে আসার যে সময়টা আরো আধ ঘন্টা সময় লেগেছে। এই পুরো সময়ে ওয়ার্ডের ভেতরে রোগীর পরিজনেরা জেগেছিলেন, রাত 1টা নাগাদ নার্সিং স্টেশনে যারা ছিলেন তারা জেগেছিলেন। সেখানে স্লিপ স্টাডি রুমের পাশের ঘরে যে চিকিৎসা সংক্রান্ত যে ঘর রয়েছে সেই ঘরে যারা কর্তব্যরত কর্মী তারাও জেগেছিলেন। প্রশ্নটা উঠছে তাহলে এতজন জেগেছিলেন সকলে কি, যেটা মূল ঘটনার সময় সেই সময় কেউ জেগেছিলেন না, কেউ কিছু টের পেলেন না? ঠিক আছে, ভিডিও করতে দেবে না না, তাহলে কত বড় ভয়ঙ্কর ঘটনা, মানে রাত সেই সময় প্রায় 1টা থেকে 3টে কি 4টে অবধি পুরো করিডর না যেখানটায় এই
অঘটনটা ঘটাচ্ছিল, এই অমানবিক এই পাশবিক যে ঘটনাটা ঘটাবে সেই এরিয়া ফাঁকা করে দিচ্ছিল যাতে আনাগোনা কোনো মানুষ না করে। তার মানে হসপিটালের স্টাফরাও জানে, নার্সরাও জানে, জুনিয়র যে বহিরাগত ডাক্তার, কারণ এইসব কাজ বহিরাগত ডাক্তারদেরকে দিয়েই হয়তো করাতো, তারাও জানে, হয়তো কিছু ওখানকার ডাক্তারও জানে। ধীরে ধীরে সবই আসবে। শোনো, আমরা লড়ছি, সারা সারা পশ্চিমবঙ্গের লোক, জনতা, পুরো পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বের জনতা জেগে উঠেছে। ধীরে ধীরে তো সব বেরোবেই। কত দিন রাখবে চাপা? আর কত দিন, আর কত কাল, আর কিভাবে? হ্যাঁ, বেরিয়ে আসবে সমস্ত কিছু। এই যে টালা থানার যে ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, নিশ্চয়ই তাকে কেউ না কেউ ইনফরমেশন দিয়েছে যে এই এভিডেন্সগুলো তাড়াতাড়ি করে সরাও। এবার ওসি যখন এটা করেছে, তাহলে তার ওপর মহলের যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাকেও কেউ না কেউ পরামর্শ মানে হুকুম জারি করেছে যে এগুলো সরাও। চলো, ধীরে ধীরে আমাদের কাছে সবই পরিষ্কার হবে। যখন তিলোত্তমা প্রত্যেকটা নাগরিকের ঘুম ভাঙিয়েছে, তখন আমরা চাইবো প্রত্যেকটা মানুষ জেগে এই লড়াই করুক। তবে শুনছি বহু বড় বড় পদের মানুষরাও কিন্তু তাদের এই কাজকে ছেড়ে এই আন্দোলনে যোগদান দিচ্ছে। কেন বলো তো? তারাও চায় স্বচ্ছ ভারত, একদম স্বচ্ছ। আমি কোনো পার্টি, কোনো নেতা, কোনো কিছু না, কিন্তু মেন কথা জাস্টিস চাই। উনি কোনো দয়া করছেন না আমাদের, উনি আমাদের টাকায় আমাদের দিচ্ছে, আমাদের টাকা নিয়ে আমাদের পরিষেবা দেবে। কেউ আমাদের দয়া করছে না। আমরা সবাই একে অপরের পরিপূরক। আমাদেরকে উনি দেখেন, তার বদলে আমরা ট্যাক্স দিই, ভ্যাট দিই, সমস্ত কিছু দিই। প্রত্যেকটা জিনিসের দাম 3 গুণ করে বেড়ে গেছে। আমাদের টাকা রক্ত চুষে, আমাদের পয়সা নিয়ে, আমাদের ঘরের মেয়েকে মেরে, সেই মেয়ে যাতে জাস্টিস না পায়, তার এগেনস্টে বড় বড় উকিলদের দাঁড় করিয়ে দিয়েছে। ভাবতে পারছো তাহলে কতটা ক্রিমিনাল গেম চলছে এখানে? কতটা ক্রিমিনাল গেম চলছে। যদি উনি জাস্টিসই চাইতো, তাহলে উনি এখান থেকে হাত তুলে নিত না। এবার উনার ক্রিমিনালদের পাশে কোনো ভালো উকিল দাঁড়ায় না, কিন্তু উনি সুপ্রিম কোর্টের সবথেকে বড় উকিলকে দাঁড় করিয়ে দিয়েছে ক্রিমিনালের হয়ে লড়তে। অথচ জুনিয়র ডাক্তারদের জন্যে কি উকিল নিয়েছিল, কিন্তু এখন যিনি লড়ছেন তিনি কিন্তু খুব বড় মাপের একজন লেডি উকিল, মানে লেডিস উকিল। তার নাম হচ্ছে ইন্দিরা জয় সিং যিনি লড়ছেন, তিনিও কিন্তু একেবারে বেশ মজবুত। টক করে এখন লড়াই চলছে। তোমার হচ্ছে কপিল সিব্বলের সাথে টক্কর দিচ্ছেন ইন্দিরা জয় সিং। কেমন লাগে? আসলে আমি নাম একটু মনে রাখতে কম পারি, তাও চেষ্টা করছি তোমাদের কাছে যেটুকু বলার, যাতে তোমাদের কাছে আমি গুছিয়ে বলতে পারি। কারণ জানাটা আমাদের অধিকার। জানবো, বলবো, বুঝবো, বলবো, তারপরে বুঝবো, আবারও বলবো, ভুল হবে, আবারও বুঝবো, আবারও বলতে বলতে একটা সময় অবশ্যই অভ্যাসে দাঁড়াবে। তো যাই হোক, আগের যে জুনিয়র ডাক্তারদের উকিল ছিল তাকে তো সরিয়ে দিয়ে নতুন ইন্দিরা জয় সিংকে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের জন্যে। এবং এখন বেশ তোমার বিশাল টক্করের সাথে লড়াই চলছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের কালকে অবশ্যই বিচার নিয়ে অনেকেই খুশি, আমরাও খুশি যে বিচার এবার ঠিক জায়গায় যাচ্ছে। সিবিআই যে তদন্ত করছে ধীর গতিতেই করবে, ধীরে সুস্থ হবে, রাতারাতি কিছু হবে না, একটু সময় লাগবে, কিন্তু হবে, কাজ হচ্ছে। কারণ ক্যালকাটা পুলিশের গাফিলতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই পশ্চিমবঙ্গের প্রশাসনের যদি গাফিলতি থাকে, সেই গাফিলতির দায়ভার অবশ্যই রাজমাতাকেই নিতে হবে। রাজমাতা নিজের দোষ অবশ্যই কোনো না কোনো সময় নিজের চোখে দেখবেন, বুঝবেন, এবং তিনার ঘুম ভাঙবে। তবে গ্রাহক জেগে গেছে, জাগো গ্রাহক জাগো, সাধারণ মানুষ জেগে গেছে। এই সাধারণ মানুষই মানুষকে চেয়ার দেয়, এই সাধারণ মানুষই মানে ল্যাং মেরে ওই চেয়ার কেড়েও নেয়। এখন হচ্ছে জনরোষ, সাধারণ মানুষ জেগে গেছে। সময়টা খুব খারাপ যাচ্ছে বেচারি, তার ভেতরে আবার শুরু হয়ে গেছে বন্যা, চারিদিকে মর্মান্তিক অবস্থা। তো যাই হোক, কীরকম চালাকি করে একটা গেম প্ল্যানিং ছিল দেখেছো? রাতের মধ্যে কাজটা করলো, সকালের মধ্যে মানে খবরটা আসার পর প্ল্যান সাজিয়ে কাকে সামনে আনবে, ঠিক সঞ্জয় রায়কে সামনে নিয়ে চলে এলো। সঞ্জয় রায় বললো, হ্যাঁ আমিই রেপ করেছি, হ্যাঁ আমিই রেপিস্ট, হ্যাঁ আমাকেই ফাঁসি দিয়ে দাও। তারপরে ধীরে ধীরে একটার পরে একটা গিট খুলছে যে একটা সিভিক ভলেন্টিয়ার কি করে সেমিনার হলে গিয়ে এত বড় একটা কর্মকাণ্ড করে ফেললো, কোথাও ধরা পড়লো না, কোথাও কিছু হলো না। আর এত বড় কর্মকাণ্ডটা করার
ক্ষমতা ওই একটা সিভিক ভলেন্টিয়ারের আছে। ধীরে 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 সমস্তটাই সকলের কাছে পরিষ্কার হচ্ছে এবং গিট একটার পর একটা খুলছে, একটার পর একটা খুলছে, খুলবে তো অবশ্যই। আজকে একটা পেশেন্ট এসছে মিঠু, এরপর আরও কত পেশেন্টের মুখ খুলবে সেই রাতে সবাই চিন্তা করছে। যারা যারা সেই রাতে আরজি কর হসপিটালে ভর্তি ছিলে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, তারা যেটুকু দেখেছো, যেমন দেখেছো, যেটুকু জানো সেটুকুই তোমরা জানাও। আর এই একটু একটু করে বিন্দু বিন্দু জুড়তে জুড়তেই আসল ম্যাপটা চলে আসবে সেই রাতে আসল ঘটনাটা কী। তাই যে যতটুক জানো, যে যেভাবে জানো, প্রত্যেককে বলবো তোমরা এখন হেল্পলাইন রিপোর্টারদের প্রত্যেকটা নাম্বার দিয়ে দিচ্ছে, সেই নাম্বারগুলো এই রিপাবলিকের নাম্বারে ফোন করো, বা তোমাদের যদি মনে হয় কোনো চ্যানেল যে না আমরা কোনো নিউজকে দেবো না, কোনো বড় চ্যানেলকে দেবো, সেই চ্যানেলগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইনফরমেশান দাও। তোমাদের যদি মনে করো যে তোমাদের পরিচয় গোপন রাখবো, সেটা রাখতে পারো। কিন্তু সেই রাতে 8ই আগস্ট রাতে যে যে যা দেখেছো, যতটুকু দেখেছো, এতটুকু একটু অংশও যদি দেখো, সেটুকুও যদি তোমরা বড় বড় রিপোর্টারের কাছে গিয়ে শেয়ার করো, তাহলে হয়তো তিলোত্তমার এই বড় এত বড় মানে গেম প্ল্যানিংয়ের কিছুটা সুরাহা হবে, কিছুটা লিঙ্ক কাটতে পারবে এবং ওরা ঠিক সূত্র ধরে 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 একটার পর একটা ছক মিলিয়ে জাস্টিস নিশ্চয়ই পাবে। তো এটা সম্পূর্ণ আমাদের সাধারণ জনগণের উপরেই নির্ভর করছে। আমাদের সাধারণ জনগণ তো চেষ্টা করে যাচ্ছে, তাছাড়াও সিবিআইও চেষ্টা করছে। পুলিশ এখন কিভাবে হেল্প করবে, কারণ যেগুলো নষ্ট হওয়ার তো হয়ে গেছে, নতুন করে তো আর কিছু করতে পারবে না। চালান, সেই রাতের হচ্ছে সিসিটিভি ফুটেজ, তারপরে হচ্ছে বাথরুম ভেঙে ফেলা হয়েছে, সেমিনার হলের যে সামনে, সেগুলো সমস্ত পেন্ট করা হয়ে গেছে। মানে যতটা এভিডেন্স নষ্ট করার তো হয়ে গেছে, কিন্তু যেটুকু আছে সেটুকু হচ্ছে মানুষের এই বয়ান। যদি সেই রাতে, সেই সময়, সেই মুহূর্তে ওই হসপিটালে যারা যারা ছিলে, তাদের মধ্যে নার্সদেরকে বলা হচ্ছে, তোমার হচ্ছে বলা হচ্ছে প্রত্যেকের ঘরেই কিন্তু সন্তান আছে। এই তোমাদের সন্তানের কথা ভেবে, তোমাদের বিবেকের দিকে তাকিয়ে বিবেককে প্রশ্ন করো যে এখনই সময়, এখনই আওয়াজটা তুলতে হবে। আর এই মুহূর্তে যদি তোমরা সব সত্যিটা কারো না কারোর মাধ্যমে যদি একটু বাইরে বলে দাও, তাহলে হয়তো আজকে তিলোত্তমা বিচার পেয়ে যাবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যতটুকু দেখেছো সেই রাতে, চালা থেকে শুরু করে হচ্ছে এখনই কিন্তু সময়। ওয়ার্ড বয় থেকে শুরু করে, লিফট গার্ড থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে, বা সাধারণ যারা হচ্ছে পেশেন্ট পার্টি, যারা পেশেন্টের বাড়ির লোক ভর্তি ছিলে, বা কারণ বাড়ির লোক তো থাকবেই, আশেপাশে কোথাও না কোথাও থাকবে, সেই রাতে কিছু দেখেছো কি না। পেশেন্ট সেও যদি বাথরুমে যেতে গিয়ে, বা হয় না মাঝরাতে পেশেন্টদের ঘুম ভেঙে যায়, যে একটু দেখি, একটু বাথরুমে যায়, বা একটু বাইরে ব্যালকনির দিকে তাকায়, সেটাও যদি করতে গিয়ে কিছু কিছু একটুকুও যদি কোনো অংশ দেখতে পাও, সেটাও রিপোর্টারের কাছে শেয়ার করো। এই যে আজকে এইচএস ডিপার্টমেন্টে এই মিঠু যে ঘুমের রোগ, সেটা শেয়ার করলো বলেও কিন্তু অনেকটা এখান থেকে এরা অনেকটা সূত্র বের করে ফেলবে। কারণ স্লিপ স্টাডি যেটাকে বলছে, সেটা নাকি রাতে হয়, রাত হয়তো 10টা থেকে ভোর 6টা বা এরকম, কিন্তু এরা সন্ধ্যে থেকে রাত 12টা 12:30 অবধি শুরু করলো কেন? এখানটাও একটা প্রশ্ন উঠে আসবে। সেখান থেকেই বলবে এই অর্ক, এই ডাক্তারকে ডাকা হবে, তার সাথে সেই রাতে ওর যে বন্ধু ছিল তাকেও ডাকা হবে, যে আরেকটা ডাক্তার, জুনিয়র ডাক্তার যে গিয়েছিল তাকে খুঁজতে, তাকেও ডাকা হবে। নিশ্চয়ই এরকম করতে 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 না করতে আস্তে আস্তে আমরা আসল মানুষের খোঁজ পাবো। ইস, এই সন্দীপ ঘোষ কোনো দিন ভাবেনি, সন্দীপ ঘোষ কোনো দিন ভাবেনি যে ওকেও সিবিআই এইভাবে ধরবে। ওরা কিন্তু যখন এই অমানবিক, এই পাশবিক, এই দুঃসাহসিক কাজটা করছিল, তখন কিন্তু এরা এতটা ভাবেনি যে এইভাবে ওরা ফেঁসে যেতে পারে, বা এরকম সত্যি ধরা পড়তে পারবে। আর এই রকমভাবে আমাদের নেতা মন্ত্রীরাও অকেজ হয়ে পড়বে, নেতা মন্ত্রীদের হাত থেকেও সব বেরিয়ে যাবে। এটা কিন্তু ওরা সেই রাতে তিলোত্তমাকে যখন খতম করছিল, সেই রাতে এরা এই ভাবনাটা ভাবেনি যে পাপেরও বাপ হতে পারে, এই পাপের দায়ভার তার বাপকেও দিতে হতে পারে। এরা পাপ ছাড়ে না তার বাপকে, এই পাপের দায়ভার, পাপের ঘরা ওদের এতটা হয়ে গেছে, এত ভরে গেছে, এই সাধারণ মানুষের রক্ত চুষে খেতে খেতে এদের লোভ নলা এতটা বেড়ে গেছে, এদের যে ঘরাটা ভর্তি হয়ে গিয়ে ঘরটা ফেটে যাবে, এটা এরা ভাবতে পারেনি। অনেক বড় প্ল্যান হয়েছিল, বারুইপুর নার্সিংহোম, হ্যাঁ, ফোন লোকেশন নানান দিকে নানানভাবে ছড়িয়ে ফেলা, রাখা, যাতে ধরতে না পারে, বুঝতে না পারে, ড্রাইভারকে এক জায়গা থেকে এক জায়গায় ডাকা, ড্রাইভারকে শিখিয়ে দেওয়া। আর কীভাবে সন্দীপ ঘোষের মতো ক্রিমিনাল, বদমাস, জন্তু, জানোয়ার কীভাবে বলছে আমার ফোনটা বেজেছে তাও 9টার দিকে, 9টায়, 8:30 9টায় ফোন প্রথম রিং হয়ে গেছে। সেই সময় আমি বাথরুমে স্নান করছিলাম, পরে রিং আমি কল ব্যাক করি,
তারপর জানতে পারি এরকম ঘটনা। কত বড় মিথ্যে কথা বলো তো, যেখানটায় ধরা পড়ছে ওর ফোন লোকেশন যে ও হসপিটালেই ছিল, হসপিটালেই আছে। তার মানে মেয়েটাকে মেরে ফেলা পর্যন্ত ও ওই রুইপুর নার্সিংহোমে, শিশু নার্সিংহোমে হসপিটালে ওখানটায় টাইমটা কাটিয়েছে। ততক্ষণ এই মেয়েটার কামটা তামাম করে দিয়েছে। কাম তামাম করার পর ফোন গেছে, তখন ও ওর ড্রাইভারকে বাড়ি থেকে ফোন করে ডেকে এনেছে, আর ড্রাইভারকে বলেছে বাড়ি থেকে, ড্রাইভারকে ডেকে নিয়েছে ওখান থেকে এবার হসপিটালে এসছে। সেখানটায় ওর মরদেহর পাশে বসে মিটিং করেছে, মরা লাশের ওপর এরা নোংরা অপকর্ম করেছে, করার পর মেয়েটাকে এইভাবে ফেলে। কত বড় ক্রিমিনাল একবার শুধু ভাবো, এদের ব্রেনের বদমাইশি বুদ্ধি। আর এই ব্রেনের এই শয়তানগুলো আমাদের চারিপাশে সাধারণ মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে, একেবারে সাধারণ মানুষ। আমরা দেখে মোড়াবে, কারণ এই সন্দীপ ঘোষের যে সঙ্গীতা আর সন্দীপ যে বাংলো আছে, সেখানকার আশেপাশের লোকরা বলছে উনি খুব ভালো, কারণ ওনার গরিবদের যার কারো কিছু হলে উনি বিনা পয়সায় মেডিসিন দেয়, বিনা পয়সায় ডাক্তার দেখে। দেখেছো এরা কতটা ক্রিমিনাল, কিন্তু অথচ মানুষ রূপে কীভাবে সভ্য সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমরা গেলে কি সুন্দর ওনার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু অথচ উনি ওনার পৈশাচিক নজর দিয়ে প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা পুরুষকে, উনি তো আবার পুরুষকেও উনি ডেকে দেন। এটাও শোনা যাচ্ছে সঞ্জয়ের সাথে সন্দীপ ঘোষের শারীরিক সম্পর্ক নাকি ছিল। ওই বল ঠাকুর, আমরা কোথায় বসবাস করছি। তো যাই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ বিচার চাই। আমরা যে রাজ্যে বসবাস করছি, আমাদের প্রত্যেকটা আমাদের অধিকার আমাদের দিতে হবে, আমাদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, আমাদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। এগুলোর জন্য আমাদের সবাইকে এক হতে হবে, আর সবাইকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। সবাই অবশ্যই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আমাদের জাস্টিস আমাদেরকে চাই। উই ডিমান্ড জাস্টিস, আমাদের অধিকার আমাদের দিতেই হবে, মানে দিতে হবে। আমরা কোনো কথা শুনবো না, আমাদের জাস্টিস দিতে হবে। আমরা যে রাজ্যে বসবাস করছি, আমাদের সমস্ত জাস্টিস যাতে আমাদের নিরাপত্তার জন্য তোমাকে ওখানে রাখা হয়, যাতে আমাদের নিরাপত্তার দায়ভার তোমার।